নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের দিন। আজ কি রান্না খাওয়া করব, কি করব সেদিকে নজর নেই, শুধু চিন্তা হচ্ছে চারিদিকে যা বোট থেকে ঘর দোর সবকিছু মানুষজন থেকে সবাই যেন ঠিকঠাক থাকে, এই নিয়ে চিন্তায় আছি। সকালবেলা কোনো রকম একটুখানি ভাত রান্না করে সবাইকে খেতে দিয়েছি, এখন চারিদিকটা সামাল দিচ্ছে। আর নদীতে আজকে দেখুন ভরা জোয়ার, একদম যেমন জোয়ার উঠেছে সেরকম একেবারে তুফান হচ্ছে যেন নদীতে। আর নদীতে বোটটা ওই ভাসছে, ওই বারবার মানে রাস্তার উপরে আসছি আর দেখছি। এবারে ও তো সকালবেলা বেঁধেছে, এখন আবার এই ভাটা হয়ে গেলে আবার এসে দেখতে হবে কি করে বাঁধতে হবে, এই নিয়ে চিন্তা। আর আজকে তো রাত্রিবেলার দিকে মধ্যরাত থেকে হবে এরকমটা খবরে শোনা যাচ্ছে, কিন্তু সকাল থেকে যা হচ্ছে আর এখনকার মানে বর্তমান যে হাওয়ার গতিবেগ তা প্রায় ঘন্টায় 80 হচ্ছে, এই হচ্ছে, এই থেমে যাচ্ছে, এই বৃষ্টি আসছে, এই চলছে। একবার এ বাড়ি এ মাথাতে একবার ও মাথাতে এরকম করে দিন কাটছে আর কি, সময়টা কাটছে। আর ও বাড়ির দিকে যেতে পারছি না, এই অবস্থায় এখানে সবকিছু ফেলে কি করে যাব। আর দেখুন এখানে নদীর এই পর্যন্ত কিন্তু কখনই জোয়ার ওঠে না, এইরকম প্রাকৃতিক দুর্যোগ না হলে ওঠেই না। আমাদের সুন্দরবনের নদীতে সাধারণত এই যে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, ঝড় বৃষ্টি হয়, তখন নদীতে জোয়ারটা বেশি ওঠে। যত ঘূর্ণিঝড়, ইয়াস বলুন, আয়লা বলুন, সবই হয়েছে কিন্তু ভরা কোটালে। আর আজকেও সেই ভরা কোটাল এবং রেমাল ঘূর্ণিঝড় আজকেই ল্যান্ডফল করবে সুন্দরবন। মূলত খবরে বলা হচ্ছে যে সাগর আর বাংলাদেশের খেপুপাড়া এর উপর দিয়ে এই ঝড়টা বয়ে যাবে, মূলত ল্যান্ডফল করবে। কিন্তু সাগর সুন্দরবনেরই অংশ, সাগর একটা ব্লক আর আমাদের এটা গোসাবা ব্লক, সবই নিকটবর্তী ব্লক, অর্থাৎ সুন্দরবনের উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে। প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি, দেখুন ঢেউ এসে আমার পায়ে এসে একরকম এসে ধাক্কা মারছে, দাঁড়াতে দিচ্ছে না, এত ঝড়ের গতিবেগ। ভিডিও করার মতো পরিবেশ নেই। আপনারা গতকাল সুন্দরবন ডায়েরিতে আমি চেষ্টা করেছিলাম, সকাল থেকে আমরা আপডেট যতটা পেরেছি দিয়েছি। বোটটা বেঁধেছি আজকে সকালবেলা শক্ত বেঁধেছি, দুটো বাঁধন ইতিমধ্যে ছেড়ে গেছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গতকাল রাত্রি 12টা পর্যন্ত 1টা পর্যন্ত আমরা দেখেছি যে ওয়েদার একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু রাত্রে তো দুশ্চিন্তায় ঘুম হয়নি। আর বিকাল বেলা, গতকাল বিকালের পর আপনারা দেখেছেন রোদ ঝলমলে আকাশ ছিল, কিন্তু রাত্রি 2টোর পরের থেকে 3টের দিক থেকে আবহাওয়ার অবনতি হতে শুরু করে এবং দফায় দফায় বৃষ্টি শুরু হয়। আর আগে আমরা দেখেছি অনেকগুলো ঘূর্ণিঝড়, প্রত্যেক ক্ষেত্রেই যে দৃশ্যটা দেখি আজকেও তার ব্যতিক্রম নয়। আর দেখুন নদী বাঁধ আমাদের আপ্যায়নের সামনে কিন্তু যথেষ্ট উঁচু এবং ইটের ব্লক দিয়ে বাঁধানো রাস্তা, যে রাস্তার উপর থেকে নিচে অনেকটা ঢাল, অনেকটা ডাউন, আপ ডাউন, কিন্তু দেখুন জল একেবারে কানায় কানায়। এত জোয়ার উঠতে কিন্তু অনেকদিনই দেখা যায়নি, সাধারণত এই জোয়ার ওঠে না। মোটামুটি যা জোয়ার ওঠে তার থেকে জলস্তর নেই করে 5-7 ফুট 7 ফুট জল বেড়েছে। এটা মোটামুটি আমরা যে জলের দাগ লক্ষ্য করি ভাটার সময়, তার থেকে অনুভব করছি যে তার থেকে সহজেই বুঝতে পারছি প্রায় 6 থেকে 7 ফুট জল বেড়েছে। আমরা একেবারে প্রত্যক্ষ করছি এখান থেকে। খবরে হয়তো আপনারা বিভিন্ন আপডেট দেখছেন, পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা আপনাদেরকে যেমনটা দেখায় সেরকম দেখাচ্ছে, কিন্তু আমরা একেবারে চাক্ষুষ দেখছি চোখের সামনে কিভাবে জোয়ার উঠতে উঠতে মুহূর্তের ভিতরে নদী একেবারে কানায় কানায় ভরে গেছে। বাড়ির পাশে যেন দীঘা দেখতে পাচ্ছি, বাড়ির পাশে এরকম দীঘা, পুরী, গোয়া সবকিছুই এখন দাঁড়িয়ে থাকলে সেই ঢেউ এসে আসলে পরে সেরকম। আমি উপরে আছি, দেখো ঢেউটা এসে আমার পায়ে লাগছে, আমরা জলের উপরে দাঁড়িয়ে আছি, উপরে চলে আসছে তোমার সেই কবিতার মতো। নোনা জল রাশি নিত্য ভালোবেসে আমি জন্মেছি সেই দেশে।
কবিতায় অনেক কিছু ভালো লাগে, বাস্তবে বড় কঠিন, বাস্তব বড়। এটা উপভোগ করতে গেলে বোঝা যাবে কতটা মানসিক চাপ। কোমরের জলে আমি জন্মেছি, যেন কোমরের জলে পড়ে যাই। কিন্তু নদী যখন অশান্ত হয়, উত্তাল হয়, তখন এই কবিতা আসে না, তখন জীবনটা গুরুত্বময় মনে হয়। জোয়ার আরো উঠছে, আরো জোয়ার উঠছে, প্রত্যেক ঢেউতে ঢেউতে দেখো মুহূর্তের ভিতরে 1 ফুট জল মনে হয় বেড়ে গেল। ওটা আবার ভাটা হলে আমাকে মারতে বলছে, দেখবে বা দেখতেও হবে। সেই এখানে যখন জল লাগেনি, জল নিচে ছিল, তখন থেকে সকাল থেকে তো ঝড় বৃষ্টি হালকা করে শুরু হয়েছে। বৃষ্টি মাথায় ঢুকে পড়ে একবার বোট বাঁধছে, এ মাথায় বোট বাঁধছে, ওদিকে জল ছেড়ছে, মানে ডাকছি বাড়ি থেকে এসে এসে না। আর আমার ফাঁকে ফাঁকে বলছে একটুখানি তুমি লক্ষ্য রাখো, আর নিজে ছুটে এসে দেখছে যে কি অবস্থা, বোটটা ঠিক আছে নাকি। মানে বিশেষ করে বাড়ির দিকে তাও সবসময় দেখা যাচ্ছে। আর এই পুরো জলের আসলে মুশকিল হয়েছে, গাছগুলো আছে ওই যে গাছগুলো উঁচু হয়ে আছে, ওইখানে গাছের গোড়াতে বাঁধা মোটা গাছ, আর হাওয়াটা দিচ্ছে তার অপোজিট থেকে। ওই মোটা গাছি খুলে এই পাশের এই ফাঁকা দিকটা গাছের গায়ে বাঁধতে হবে, না হলে এই দিক দিয়ে কাছিটা ছিঁড়ে যাওয়ার ভয়। মাঝখানের কাছি একটা ছিঁড়ে গেছে, ওই দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে একটু জঙ্গলটা আরেকটু ঘন হলে, গাছগুলো আরেকটু বড় হলে বোট রাখার পক্ষে গাছগুলো ছোট, সেই জন্য জলেও ডুবে যায়, বেশি জোয়ার উঠে, আর ঝড়টাও লাগে বাবা। ছাতা খেলিও না, রাখতে পারবে না। ছাতা অলরেডি আমার ভেঙে গেছে। ছাতা তো ভেঙে গেছে, 3বার যা কাপড় দিয়েছে। গিয়ে এখন যাই করি, ভাতটা করা আছে, ডাল আর একটু পেঁয়াজি করব, এটাই বলছিলাম। এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ এত পরিমাণে ঝড় হচ্ছে, মাইক্রোফোন লাগিয়েও কিছু শোনা যাচ্ছে না, ভিডিও কোয়ালিটি খুব খারাপ হচ্ছে, বুঝতে পারছি। মানে এত ঝড়, যা বলছি কিছুই শোনা যাচ্ছে না, জায়গায় জায়গায় এমনটা হয়েছে। তো এখন কথা বলতে বলতে আসছি, আর আমি তো কথার মধ্যে হাসি আসে, সেই কারণে ও বলছে এত কিছুর মধ্যে তোমার হাসিটা কি করে পায়, কমেন্টে দেখেছো কি বলেছে, এরকমটা বলছিল যে তোমার এত হাসি কি করে আসে। তো আমি আবার সেখানটায় বলছি যে হাসি আসে এটা বলেননি, উনি বলছেন যে দাঁতটা কি করে বেরোয় এত। তো ওই নিয়েই মজা করছিলাম। তো বলছিলাম যে ওই কমেন্টের রিপ্লাইতে এসে আমাদের অনেক দর্শক বন্ধু এমন উত্তর দিয়েছেন, আমাদের আর কিছু বলা লাগবে না। আর বিশেষ করে আমি যেটা বলছিলাম যে হাসিটাই জীবনের আসল সম্পদ, এইটা যদি বিলীন হয়ে যায় তাহলে আর কিছু থাকে না জীবনে। সবকিছুর মধ্যেও হাসি মুখে সবকিছু জয় করতে হবে। আর ঝড়ও সেই পরিমাণে হচ্ছে, এখন ভিডিওতে যেটা আপনারা দেখছেন, আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এখন তো রাত্রিবেলা, এখন রাত্রি প্রায় 9:30 বেজে গেছে, 9:30 বাজতে যায়। তো বাইরেও কিন্তু প্রচন্ড ঝড় হচ্ছে, আর বৃষ্টিও সেই পরিমাণে হচ্ছে। আর গতকাল ডায়েরির পর্বে আপনারা দেখেছিলেন 12টা পর্যন্ত সকাল থেকে, আর তারপর থেকে শুরু হয়েছে কুকিং এর পর্বটা। মোটামুটি 12টা থেকে শুরু হয়েছে, যতক্ষণ চলবে ততক্ষণ আপডেট কুকিং এর পর্বে থাকবে আর কি, এটাই বলছিলাম। আর এখন তো বাইরে এই আমি কথা বলছি, রাত্রিবেলাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ওর বাবা আবার গেল, সৌরভের বাবা গেল ওই মাথার দিকে, বলছে যে ঘরটা নতুন ঘর তৈরি হয়েছে, ওটা একটু জানালাটা খুলে দিই, কেননা দরজা খোলা, এই দিক থেকে হাওয়া দিচ্ছে, এবার হাওয়া বেরোতে না পারলে সমস্যা হবে। ওই জন্য ও চলে গেছে পেছনের জানালা খুলে দিতে। আমিও যাচ্ছিলাম, বলছে না তুমি থাকো, একটুখানি ছ্যাঁক দিয়েছে, এবারে আমি যাই। আমি এখন পুকুর থেকে 1 বালতি জল তুলে নিচ্ছি, আর ওকে বলছি যে সকালবেলা বাসন ধোয়ার সময় একটা থালা পুকুরে পড়ে গেছে, ওইটা একটু তুমি তুলে দিয়ে চান করার সময় যখন জলে নামবে। তো বলছে চারিদিকে এত কত কিছু হয়ে যাচ্ছে, তুমি ওই থালার চিন্তা করছো, ওটাই বলছিল। আর পুকুরে তো জল বেড়ে গেছে, আর এদিকে ঘরের পেছনে পাশের বাড়ির এই যে গাছগুলো, যখন মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া, একেবারে হেলে ঘরের চালে পড়ছে। এটাও একটা দুশ্চিন্তা যে এই ডালপালাগুলো না এসে চালে পড়ে, এবার চালে পড়লে তো ভেঙে যাবে। এখন সকালের খাওয়া বাসন কোসনগুলো ধুয়ে নেব, রাতের গুলো ধুয়ে নিয়েছি সকালে, তারপরে এখন সকালের খাওয়াগুলো ধুয়ে নিচ্ছি। এখন একটু ছ্যাঁক দিয়েছে, দেখতে পাচ্ছি ছ্যাঁক দিয়েছে বলতে হাওয়া হচ্ছে, সেই বৃষ্টিটা থেমে গেছে। যে বৃষ্টিটা আসলো আমরা ছুটে বাড়ি চলে আসলাম। ঠাম্মা তুমি কোথায় গেছিলে?
হ্যাঁ ওই ভাই গেলাম একটু ওই মাথায় রান্নাঘরে কেন? একটু পান বেটে আনি এখন একটু কম গিয়েছে ঝড়টা। যে যার কাজে আছে। আমার পানটা ঠিক বেটে নিয়েছে যে এক ফাঁকে। ভালো হয়েছে, যাও স্নান করে ওঠো। বাবু কোথায় যাচ্ছ? আচ্ছা ওঠো, মা থাকতে থাকতে চান করে ওঠো। হাওয়াটা একটু কমেছে মনে হচ্ছে, দমকাটা একটু কমেছে বলে সামনেটা একটু স্থির মনে হচ্ছে না ঠাম্মা? এখন এই সব মশলাপাতি রেডি করে নিচ্ছি। আজকে রান্না ডাল করব বলছিলাম, তো ডাল আর হচ্ছে না, সয়াবিন আর আলু হচ্ছে আর পেঁয়াজি হচ্ছে। সয়াবিন আর আলু, সয়াবিনটা গরম জল করে ভিজিয়ে নিয়েছি আর আলুটা সেদ্ধ বসিয়েছি, হয়েও গেছে। এখন সব ঝটপট করব করে রান্না। ফাঁকে ফাঁকে আবার যাচ্ছি রাস্তার উপরে, ওখান থেকে তো আসলাম, তারপরে কিছুটা সময় কেটে গেছে, আবার গেছিলাম রাস্তার দিকে। তো এখনো কিন্তু জল কমেনি, মানে ভাটা লাগেনি। আর ভাটা লাগতে লাগতে জোয়ার হয়ে যাবে আজকে। হ্যাঁ, মানে ভাটা লাগতে দেরি হচ্ছে, জল উঠেছে বেশি, এবার এটা লাগতে লাগতে আবার ভাটা হতে হতে জোয়ার লেগে যাবে। জল লেগে যাবে। আসলে এই সময়গুলোতে এই বিপর্যয়ে যখনই হয়, প্রাকৃতিক এই দুর্যোগ যখন হয় তখন এরকমই হয়। আর বর্ষাকালে স্বাভাবিকভাবেই নদীতে জল বেশি থাকে আর ভাটা লাগতে লাগতে জোয়ার হয়ে যায়। আবার কিন্তু এক্ষুনি একটুখানি রোদ বেরোলো। ওটা ওই মেঘের ফাঁক দিয়ে উঁকি মেরেছে। সকাল থেকে মাছ শাক কোনো কিছু জোগাড় করা যায়নি, আর এখন খাওয়া দাওয়ার দিকে অতটা নজর দেওয়ার সময় নেই, অন্য দিকগুলো দেখতে হচ্ছে। আর সকাল থেকে অসংখ্য ফোন, অনেকগুলো ধরতেও পারছি না। হ্যাঁ, আবার ফোনের চার্জটাকেও বাঁচিয়ে রাখতে হচ্ছে। সকাল থেকে অন্তত 150 বোধহয় ফোন এসেছে। তা হবে, কটা ধরবো? ধরেছি, তাও 20টা ফোন ধরেছি। মানুষ যে আমাদেরকে এতটা ভালোবাসে, তো সেটা জেনে সত্যি খুব ভালো লাগে। আমাদের কথা ভাবেন, এটা কিন্তু আলাদা শক্তি যোগায়। একদম। সকাল থেকে কিচ্ছু করতে পারছি না, বাইরে বেরোতে পারছি না, ভালোই লাগছে না এখানে বসে বসে। পড়াশুনো লেখাপড়া কতক্ষণ ভালো লাগে? টিভি দেখা যাচ্ছে না, একটু ফোনেও হাত দেওয়া যাচ্ছে না, কারেন্ট নেই, ফোনে চার্জ শেষ হয়ে যাবে, খুব চাপে আছে। বাড়িতে অনেকগুলো বিয়ের কার্ড এবছরে এসেছে প্রত্যেক বছরের মতো, আর সেগুলো নিয়েই বাবু খেলা করছে, কুচি কুচি করে কেটে। কৌটা ভরছিল, আবার বৃষ্টি আসলো, আর সৌরভ এসে হাতে হাত লাগিয়ে দিচ্ছে, বলে কে কত তাড়াতাড়ি করতে পারবে, বলে আরো তাড়াতাড়ি হচ্ছে। আবার শেষের দিকে বলছে কি তুমি কি করে করছো এত তাড়াতাড়ি, 1 সেকেন্ডের মধ্যে তোমার হয়ে যাচ্ছে। তারপর বলছে তোমার নখ আছে হাতে, তাই জন্য তুমি পারছো। অনেক রকম হচ্ছে, ছাড়াতে শিখে গেছে ছেলে আমার। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির থেকে ঝড় বেশি হচ্ছে। জুম করে দেখাচ্ছি, দূরে দেখুন গাছগুলো কেমন দোলা দিচ্ছে। কি রান্না করছো সোনা? সয়াবিন রান্না পারো? পারি না, শিখছো মানে? কার কাছ থেকে? তোমার কাছ থেকে। বলে মা চাপিয়ে দাও, তুমি কড়াটা দিয়ে আর আমার কাছে দাও, আমি সব দিয়ে দিচ্ছি, আমি সব ঘাঁটছি, এরপর কি দেবো? এরপর কি দেবো? খুব ব্যস্ত। আর এই যে লাইট জ্বেলে রান্না করতে হচ্ছে, কারেন্ট তো নেই আর পুরো অন্ধকার। আর সৌরভ দেখুন, সেটাই দেখাচ্ছি, বসের পিঠের উপরে দাঁড়িয়ে ওখান থেকে এ করছে, যাতে অসুবিধা। এবার ওটাকে তুলে নিতে হবে, নিয়ে সব মশলা টশলা দিয়ে আলু দিয়ে রান্না করতে হবে। কি পারবে? তোমার দুষ্টুমি। আর ওদিকে ওর বাবা তো খুব চিন্তায় আছে, বোর্ডটা নিয়ে একে তাকে করে ফোন করছে যে এই ভাটা হয়ে গেলে, এই ভাটায় যদি খাও, এই ভাটায় যদি কিছু না করা যায় তাহলে খুব সমস্যা। রাত্রে জোয়ারটা তো আরো বাড়বে, আর রাত্রি তো মানে ঝড়টা আসবে মূলত, তো ওই নিয়ে চিন্তায় আছে। আমি তো কথা বলে যাচ্ছি আর তুমি কি করছো? এরকম রান্না আমি আগে কখনো দেখিনি। সয়াবিন তুলে খাচ্ছে রান্না করতে করতে, রান্নি দেখি ও রাঁধুনি, এত সৌরভ পাকা রাঁধুনি। ওটা এবার নামাও নাকি? হ্যাঁ বলে আবার হাত হাঁকিয়ে দিচ্ছে, মানে পারবে, চেষ্টায় আছে। তুই পারবে না, ছাড়ো। দারুণ ভালো হয়েছে, একদম কড়াইয়ের গায়ে লেগে যায়নি। আমি কিন্তু তেল দিয়ে সয়াবিনটা দিয়ে
একটু লবণ হলুদ দিয়ে আবার ওদিকে গেছিলাম। এখন ও পুরোটা ভেজেছে, আর আমি যেটা বুদ্ধি করে করে গেছি জোরটা কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না ওঠে। ওর নিভো আছে বেশ করেছে। ওর মধ্যে একবার নিভে গেছিল, আবার আগুন জ্বালালাম। ওর বাবা আবার ছুটলো ছাতা নিয়ে, বৃষ্টি এসছে ওর মধ্যে বোট বোট এই নিয়ে দুশ্চিন্তা। সয়াবিন ভাজা কেমন লেগেছে? দারুন। ভাজা অব্দি আমার ঠিক আছে, তারপরে তরকারির পরে তোমরা বলবে। তাই না? সৌরভ কিন্তু এখন খুব ঝামেলা করছে, ক্যামেরায় আসে বটে কিন্তু ঝামেলা করছে কি তুমি পাশের থেকে বলে দিলে কি সমস্যা আমি রান্না করি। আর সেখানে সময় আছে, আরে শেখাবো কোনো, তাড়াতাড়ি করছি না, তুমি বুঝতে পারছো না? বাবা ওদিকে ছোটাছুটি করছে, আমি তো ওদিকে যাবো। পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন আর একটু আদা, আবার পেঁয়াজি করছি তোমার পছন্দের, একটু আদা এখানে দিচ্ছি আর একটু রেখে দিচ্ছি। লঙ্কা দিচ্ছে, দেখো কিরকম মাথা ঠিক থাকে। তুমি এই সময় যদি ঝামেলা করো, তুমি তো অনেক বোঝো, সবাই তোমাকে কত ভালো বলে। আমি এত কথা বলছি, মুখ কিন্তু বাংলা পাস। আমি এবার ঘুরিয়ে দেখাবো, নয় সামনের দিকে ঘোরাও, তোমার মুখটা দেখা যাক। এইবার হাসি ফুটেছে। বড় মা একটা লম্বা ঘুম দিচ্ছে আসলে, কি করবে? কি করছো? টমেটো। বাহ, পেঁয়াজ রসুন আদা দেওয়ার পরে উনি টমেটো দিয়ে দিল। বিরাট রাঁধুনি, এবার শান্তি। পুরোটাই আমি করবো। পুরোটাই আমি করবো, তোমার রান্না আমি প্রতিদিন খাই, এবার আমার রান্না খাবো। না না, আজকের এই রান্না তো পুরো সৌরভের রান্না হচ্ছে। সৌরভের হাতে রান্না খাচ্ছি না, এই না কি দারুণ করে কষিয়ে নিচ্ছে। একটু হলুদ গুঁড়ো দিতে হবে, এবারে লবণ দিতে হবে। এই গেল গেল গেল, ওইভাবে না ওইভাবে না, তাহলে একটুখানি ঢাকনায় ঢাল, আমি দেখছি ওর মধ্যে চামচ নেই বোধহয়। আমাকে দেখা দেখিয়ে দে, পুরো ঢেলে দিস না। এই হচ্ছে হলুদ, এতটা হলুদও দেবে, অল্প সামান্য দে, ব্যাস ব্যাস। লবণ, লবণ কই? এটা প্যাকেট, বাবা প্যাকেট ধরে ঢালবে এবার লবণ। এতটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে হয়ে যাবে। হবে? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ, আর একটুখানি দিতে লাগবে, দাও। কি করব, মুখ গোমড়া করে বসে থাকছে, এমনি বেরোতে পারছে না। যাক, মুখে হাসি ফোটানোর জন্য সৌরভ এইটা করছে, আর আমি দেখছি কি করব। চেষ্টায় আছে, দেখুন ওর একটু আজকে মন চাইছে। হ্যাঁ, বড় মা কি বলছে, কেমন রান্না করছে দেখুন। এইবারে আলুটা দাও, এই তো কষানো হয়ে গেছে, বেশ কালারটা খুব সুন্দর এসছে। কই আলু? আলু, আলু মুখে বলছে আলু, আলু পড়ছে না তো, ও খুন্তি দিয়ে বাঁধাতে হবে। হবে হবে হবে, এইবারে দেখে বোঝা যাচ্ছে যে পুরো রাঁধুনি। হ্যাঁ শোনা, এদিকে একটু তাকাও, দেখে এদিকে একটু তাকাও। নাড়া দাও নাড়া দাও। লঙ্কাটা কখন দেবো? লঙ্কাটা লঙ্কা এবার দিয়ে দাও। দিয়ে দেবো? আর এই মশলার সঙ্গে আলুটাকে মেশাতে হবে। আদা বাটাটা রেখো পেঁয়াজের জন্য, লঙ্কা সব দিয়ে দাও দিয়ে দাও। পেঁয়াজের জন্য কুচি কুচি করে কাটা। আমার খুব ভালো লাগছে, ছেলে রান্না করছে। তোমার হাতে রান্না তো প্রতিদিনই খাই, আমার হাতে রান্নাটা খুব খাই। এটা খুব গর্বের সঙ্গে বলছে। মিশছে মিশছে, পড়ে গেল, থাক। আর একটু মিশিয়ে দিলাম, আমি তো খাচ্ছি না। আমার ভয় করছে যে পড়ে যাবে, কড়াইটা অতটা নড়নড় করছে, ভালো করছে। আমার যা হাসি পাচ্ছে, এদিকে তো মাথায় দুশ্চিন্তা, তার মধ্যে বেশ ওই ওদিকে এখানে ওখানে ফোনাফুনি করছে যে কাউকে একজনকে ধরে বোর্ডটাকে ওখান থেকে সরানো যায় না কি হয়। না, তুমি কি দাও বলো? এখনো কিচ্ছু না, ওটাকে লাল লাল করে ভাজতে হবে, তারপরে জল দিতে হবে। তাহলে আমার রান্না হচ্ছে। হচ্ছে তো, 100 বার হচ্ছে।
লবণ তোমার, হলুদ তোমার, সব তোমার। আর একটুখানির জন্য, হ্যাঁ, আর একটুখানির জন্য, না হলে রান্না আজকে যেত। কেন কড়া পড়ে যাচ্ছিল? হাসিটা দিচ্ছে মন খুলে, এতক্ষণ যদি না হাত দিতাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা আর কাঁচা লঙ্কা আছে, আর বেসনটা চেলে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজে তুলবো। সৌরভকে বলছে বিকালবেলা করে দিই, সন্ধ্যার দিকে দিকে লাইট জ্বেলে, সেই তো লাইট জ্বেলে করতে হচ্ছে। বলে না, তুমি বললে কেন করবে, তুমি তো বলতে পারতে যে দেখি করতে পারি নাকি। তো যাই হোক, এখন বায়না হচ্ছে যখন, হয়ে যাক। লবণ আর হলুদ দিয়ে কোনো রকমের করে নিই। আর ঝোল তো প্রচুর পরিমাণে ফুটছে। হ্যাঁ, গরম মশলা এটা তো। সৌরভ ফিনিশিং টাচটা দিল। আর লাগবে? পুরোটাই দিয়ে দাও, ওতে লাগবে। এক কড়াই না, একেবারে দুবেলার মতো কিন্তু। ঘাটা কড়া ধরে উল্টে পড়লে এবার গেল। ব্যাস, এবার নামিয়ে নিই আমি। না, পেঁয়াজিগুলো এবার ভেজে নিচ্ছি। আবার কি ডাকো, ডাকরি যে কি হবে বুঝতে পারছি না। প্রথমে পেঁয়াজি দিয়ে শুরু করো, করে তারপরে নিজের রান্না নিজে খাও। আমরা তখন কেউ খেতে পাচ্ছি না। পেঁয়াজিতে তোমাদের আমার দুজনেই ভাগ আছে। প্রথম দিকটা আমি ভেজে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ তুমি ভেজে তুলে নিচ্ছি। মানে ব্যাপারটা যেটা হয়েছে, পেঁয়াজি তো কড়াইতে দিচ্ছিলাম, ওই মিশ্রণটা আপনারা দেখছিলেন, এর মধ্যে কিন্তু ছুটে চলে গেছি রাস্তায়। ওর বাবা ওখানটায় বোট একজনকে নিয়ে এসে আর সরিয়ে রাখছিল, তো সেখানে গেছি। আমি বলছি শোনা বন্ধ করে রেখে দাও। এবার ও কি নাড়াচাড়া করেছে, কি বন্ধ করেছে, তারপরে এসে আমি আবার ভেজে তুললাম একটু লাল লাল করে। সেইটাই বলছে, বলে কিছুটা মায়ের ভাগ, কিছুটা আমার ভাগ। আর সয়াবিনের ভাগটা কার? পুরোটা তোমার তো, দুজনের। মাঝখানের দিক থেকে হাল ধরেছিলে? আচ্ছা, সয়াবিনের তরকারিটা কিন্তু দেখাচ্ছে খুব সুন্দর। এই যে আর সোনা সয়াবিনের তরকারি একদম দারুণ হয়েছে। আসলে সব তরকারি দেবো না, তুমি নিজে নেবে? মাখা মাখা একদম। ও ঠাম্মা, তুমি দুটো খেয়ে নিতে পারতে তো। হ্যাঁ, আমার ঠাম্মা কিন্তু দুশ্চিন্তা করছে, বলে চারিদিকের এইসব চিন্তায় আর মানে খাওয়া দাওয়া নেই। বারবার করে বলছি সৌরভের সঙ্গে তুমি দুটো খেয়ে নাও, আমরা তো এখনো খাইনি আর ছোটাছুটি করছি, সেই জন্য ঠাম্মাও এখানে আর খেতে বসছে না। একটুখানি শুয়েছিল, বোধহয় ঘুমিয়েছিল তুমি। ও, আমি আরো ভাবছি ঘুমিয়েছি, বলে ঘুম আসে না। এতে একদম বাইরের দিকে তাকিয়ে বসে আছে। বাইরের দিকে দেখুন, বৃষ্টি এক ফসলা হয়ে গেল। আমি যখন রাস্তায় গেলাম তখন একদম ভিজে গেছি, অর্ধেকটা কিন্তু আমি ভিজেই গেছি, ছাতাতে মানাইনি, বুঝতে পারিনি, না হলে রেনকোটটা পরে যেতাম। হঠাৎ আসলো একদম, আর এই থেমে গেছে। তাই কোনটা দিয়ে কি খাবে বুঝতে পারছে না। আর ওর ওই তরকারি রান্না আজকে তো আমরা খাবো, খেয়ে আজকে আর বলতে পারছি না, পরে খাবো। তো কালকে অবশ্যই বলবো, পরের দিন বলবো যে কেমন লেগেছে। লবণ টবণ সব কমপ্লিট করেছে সোনা। তো তুমি এবার খেয়ে ওঠো, বাবা ওদিকে আবার বোটের জল সাজার জন্য বালতি নিয়ে যেতে হাঁক দিচ্ছে, আমি যাব। হ্যাঁ, সয়াবিনের তরকারি তাহলে কেমন লাগলো সোনা তোমার কাছে? না, তবুও তো স্বাদটা তো তুমি বোঝো, যেরকম সয়াবিনের তরকারি মানে মায়ের মতো লেগেছে, মায়ের হাতের রান্নার মতো। তাহলে মায়ের মতন ছেলে শিখে গেছে। তো সোনা এখন খাওয়া দাওয়া করছে, আমরা তো পরে খাওয়া দাওয়া করবো। আর এখন 3টে বেজে গেছে, মানে সেই 12টার দিক থেকে ভিডিওটা শুরু হয়েছিল, তার মধ্যে এদিক ওদিক করতে করতে 3টে বাজে। সকাল থেকে মোটামুটি 11টা 12টা পর্যন্ত ডায়েরির পর্বে আপডেট, আর 12টা থেকে 3টে পর্যন্ত। এবার তারপরে আমরা কি করছি যদি কোনোভাবে সম্ভব হয় তো ভিডিও করে রাখবো। চারিদিকে ছোটাছুটি করতে করতে তো আর কোনো দিকে কোনো কিছু করারও সেইভাবে হচ্ছে না, তো আপনাদেরকে আপডেট দিতেই থাকবো। আর আজকে পর্বটা এখানে শেষ করব। আর ঠাম্মার বললাম যে পেঁয়াজি খাও, ভাত না হয় এখন না খাও, দুটো পেঁয়াজি খাও। বসে বসে এখন পেঁয়াজি খাচ্ছে, আর দমকা হাওয়া কি পরিমাণে দিচ্ছে।